দেখুন আমরা এই যে এখানে অবস্থান বিক্ষোভ করছি, এই যে সারাদিন সারারাত সমস্ত ডাক্তার যে ছাত্র, জুনিয়র ডক্টরস এবং সিনিয়র ডক্টরসরাও এবং ইউজি ইন্টার্ন সবাই এখানে আছি কী জন্য? আমাদের যে 5টা দাবি, সেই দাবিকে ফুলফিল করানোর জন্য। সেই 5টা দাবির মধ্যে যদি আমরা 4 নম্বর দাবিটা একটু লক্ষ্য করি, সেখানে পরিষ্কার লেখা আছে এই যে থ্রেট কালচার। 4 নম্বর 5 নম্বর পয়েন্টে যে আছে থ্রেট কালচার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই থ্রেট কালচারের বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াই। আমি জানি যে এই থ্রেট কালচার প্রত্যেকটি মেডিকেল কলেজে একদম ডিপ রুটেড হয়ে আছে এবং এই মুহূর্তে যদি এই থ্রেট কালচারের বিরুদ্ধে যদি আমরা স্টেপ না নিই, তাহলে কিন্তু এই আন্দোলন, এই এতগুলো মানুষ, এই মানুষের সমস্ত চেষ্টা সমস্ত কিছু ব্যর্থ হবে। তাই আমার মনে হয় এই যে করেছেন তাকে শনাক্ত করা হোক, তার একটা প্রপার ইনভেস্টিগেশন হোক, কার ইশারায় কার ইয়েতে উনি এ সমস্ত করছেন। দেখুন এই যে ব্যাপারটা আমি প্রথম দিন থেকে বলছি, আমরা দেখেছি কোন্নগর থেকে যে পেশেন্ট এসেছিল, আরও বিভিন্ন জায়গার প্রান্তিক মানুষরা যারা বিভিন্ন চিকিৎসার জন্য বারবার এই জেলায় ফিরে আসছে, এই জেলার মানুষরা বারবার কলকাতামুখী হতে হচ্ছে কেন? এই যে বছরের পর বছর এত টাকা স্যাংশন হয়, এত কিছু খরচ হয়, এত সুপার স্পেশালিটি হসপিটাল হয়, এত ডিস্ট্রিক্ট হসপিটাল, এত কিছু সেইখানে তাহলে পরিকাঠামো নেই কেন? এবং সেই পরিকাঠামোর দোষ কার? ডাক্তারের? তা তো নয়, যারা মাথায় বসে আছে। আমরা কিন্তু তাদেরই পদত্যাগ চাইছি। এই সিস্টেমটা পুরো ঘেঁটে গেছে, পুরো ঘেঁটে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যার জন্য আমাদের ডাক্তারদেরকে কনস্ট্যান্ট ইচ অ্যান্ড এভরি প্লেস আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে ঘটনাগুলো এখন চোখে আসছে, মানুষ এখন ভাবছে যে এদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু না, এই ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে। আমার অনেক বন্ধু বান্ধব প্রত্যেকটা জায়গায় আছে, বিভিন্ন জায়গায় ওরা কাজ করে, তাদের প্রত্যেকের উপরেই মানসিক চাপ, শারীরিক চাপ প্রচণ্ডভাবে আসে। এবং সেই জন্যই এই যে বারবার বলা হচ্ছে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে ওরা কেন কাজে জয়েন করছে না, আরে কী করে করব? এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ধরনের ঘটনা আগে ভবিষ্যতে ঘটবে না তার কি গ্যারেন্টি আছে? এই জিনিসগুলো আমার মনে হয় ভাবা উচিত, মানে একটু যদি মানবিক হন, একটু ভাবা উচিত। মানে এই জিনিসগুলো বেশি দিন মানে আমাদেরও ভালো লাগছে না। আমরাও কেউ এখানে নেতা মন্ত্রী কিছু হতে আসিনি, আমরা এখানে একটা সুষ্ঠু সামাজিক অবস্থা তৈরি করতে চাইছি আর কি, ঠিক আছে? আমরা সবাই কাজে ফিরতে চাই, ডাক্তারি ছাড়া আমরা সত্যি কিছু বুঝি না এবং আমরা ডাক্তারিই করতে চাই। সেই ডাক্তারি করার একটা উপযুক্ত পরিবেশ এবং যে পেশেন্ট আসছে তারও তো সুরক্ষার একটা ব্যাপার আছে, সেই মানুষটি কোথায় যাবে? তাই আমার মনে হয় সাধারণ মানুষের কথা ভেবে আমাদের এই দাবিগুলো মানাটা খুব প্রয়োজন আমার মনে হয়, এবং সেই দাবি নিয়েই কিন্তু আমাদের এই অবস্থান বিক্ষোভ, আমাদের এই আন্দোলন এখন চলছে। তাহলে ভাবুন আমাদের মানে স্বাস্থ্যের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এই যে সমস্ত ছাত্রের কথা বলছেন, এরাই তো ভবিষ্যতে ডাক্তার হবে, এরাই তো পরবর্তীকালে সাধারণ মানুষের দায়িত্ব নেবে। তাহলে কি করে নেবে? কোন ভরসায় যাবে? এই জিনিসগুলো এই যে মানে দুর্নীতিগুলো মানে একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমার মনে হয় এই দুর্নীতিগুলো বার করার সময় এসছে। কোনো রাজনীতি নয় এর মধ্যে, কোনো রাজনীতির কালারই নেই। রাজনীতির বাইরে গিয়ে সমস্ত মানুষ এইগুলো ভাবুক, আমার মনে হয় মানে যে যেখানে আছে সেইখানে ভাবুক, তা না হলে নিজেদের জীবন, নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম জলাঞ্জলিতে চলে যাবে। আমি তো একদমই বলছি যে যে মৃত্যুগুলো ঘটছে সেই মৃত্যুগুলো কখনোই কাম্য নয়। কোনো মৃত্যুই মানে সমস্ত মৃত্যুই খুব মানে বুকে আঘাত দেয় আমাদের কাছে, ডাক্তারদের কাছে। কোনো পেশেন্টের মারা যাওয়াটা আমাদের কাছে সবথেকে কষ্টের। এবং আপনারা জানেন কি না জানি না, আমাদের ডাক্তারদেরকে প্রতিদিন এইটার মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের যে 72 ঘন্টা ডিউটি করতে হয়, 48 ঘন্টা টানা ডিউটি করতে হয়, তার কারণ কি? পেশেন্টদেরকে বাঁচানোর জন্য। আপনারা জানেন সরকারি মেডিকেল কলেজগুলোতে কী পরিমাণ চাপ থাকে, কী পরিমাণ চাপ আমাদের ফেস করতে হয়। আমরা নিজেদের সমস্ত কিছু দিয়ে চেষ্টা করি যাতে প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমানভাবে পরিষেবা দিতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিকাঠামোর যদি উন্নতি না হয়, তাহলে সেখানে তো এই ধরনের ঘটনা ঘটবে। আমি তো আবারও বলছি, জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500, সেখানে সমস্ত সিনিয়র ডাক্তারদের সংখ্যা প্রায় 96,000-এর কাছাকাছি। আমি রাউন্ড ফিগার এখনও মনে নেই, 96,000-এর বাইরে এখনও কিন্তু 37% ভ্যাকেন্সি রয়েছে। কেন? কী জন্য? সেগুলো জানা যাক, সেগুলো জানা কেন এই ভ্যাকেন্সি কেন। মানে ওনারা কি যদি সত্যিই চান তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো রেকটিফাই করা যায় না তা নয়। বিভিন্ন জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে,
বিভিন্ন জায়গায় বড় বড় হসপিটাল হচ্ছে, কেন সেই জায়গাগুলোতে ঠিকঠাক পরিকাঠামো হবে না? কেন? যেখানে আপনি বললেন ভগবানপুরের ঘটনা, ভগবানপুর থেকে ডেবরা কত দূর? বেশি দূর নয়। ডেবরাতে তো একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে আমি যতদূর জানি। ডেবরা থেকে এগরাও বেশি দূর নয়, এগরাতেও ভগবানপুর থেকে এগরা খুব কাছে, এগরাতেও আমি জানি সুপার স্পেশালিটি হসপিটাল আছে। তাহলে সেই জায়গাগুলোতে পরিকাঠামো কোথায়? সেই জায়গাগুলোর পরিকাঠামো কেন সবাই বিচার করছে না, যাচাই করছে না? খালি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে বলে পেশেন্ট মারা যাচ্ছে, এই কথাটা আমার মনে হয় ঠিক নয়। আমরা অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করেছি, অনেক অত্যাচার সহ্য করেছি। প্রত্যেকটি পেশেন্টের সামনে কিন্তু আমরা থাকি, ওনারা থাকেন না। প্রত্যেকটি পেশেন্ট কালকে দেখে, আমাদের দেখে, তাই আমাদের উপর সেই আক্রোশগুলো এসে পড়ে। সেই জন্য বিভিন্ন জায়গায় পরিবর ঘটনা আপনারা মনে আছে কিনা জানি না, 2019-এ পরিবর উপরে যে অত্যাচার হয়েছিল, এবং বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে যে ডাক্তারদের উপর অত্যাচার হয়, সেইগুলো কেন হয়, কী জন্য হয়, আমার মনে হয় সাধারণ মানুষ এই মুহূর্তে বুঝতে পারছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিকাঠামো উন্নতির দাবিটা এবং যে দাবিগুলো আমরা করেছি, আমাদের 4 নম্বর পয়েন্টে যেগুলো আছে, সেই জিনিসগুলো আমার মনে হয় তোলাটা খুব দরকার। একটা উন্নত পরিকাঠামো, একটা মানে মনিটরিং, একটা সার্ভেইলেন্স, সমস্ত কিছু হওয়া উচিত। এখন সেই সবের নামে যদি কেউ ব্যবসা করতে আসে, কেউ যদি এগুলোকে নিয়ে দুর্নীতি করে, তাহলে আমার মনে হয় তাদেরকে আগে প্রশ্ন করা উচিত, তারা কেন করছে এটা। আমরা গান গাইব, আমরা কবিতা করব, আমরা নাটক করব, আমরা ছবি আঁকব, আমরা নাচব, আমরা আমাদের আন্দোলন করব, আমরা আমাদের ন্যায়ের পথে আছি। আমরা কোনো মিথ্যে কথা বলছি না যে আমরা লুকিয়ে চুরিয়ে কিছু করব। আমাদের সৎসাহস আছে, যা করব বুক বাজিয়ে করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলুন তো, আমি খুব সত্যি কথা বলছি, আমাদের ডাক্তার কমিউনিটির সংখ্যা তো খুব একটা বেশি নয়, তাই আমাদের ভোট ব্যাংক আমাদের খুব একটা যায় আসে না কারোর। আমরা ভোট দিই কি না দিই তাতে আমাদের মনে হয় না কারোর কোনো যায় আসে। বিশ্বাস করুন, আমরা না ডাক্তারই করতে চাই। একজন ডাক্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডাক্তারবাবুদের কাছে যখন পেশেন্ট ভর্তি হয়, তখন বলা হয়, স্যার আমার পেশেন্টটা ভর্তি হয়েছে, একটু ভালো করে দেখে দেবেন। বিশ্বাস করুন, আমরা প্রত্যেকটা পেশেন্টকে সমান গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি, প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমান গুরুত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করি। যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমরা ডাক্তারিটাই করে যাব। ওই নেতা, মন্ত্রী, রাজনীতি এগুলো আমাদের মাথায় ঢোকে না, আমাদের ঢোকাতে চাইও না আমরা। প্রথম দিন থেকে আমি বলছি যেভাবে ইনভেস্টিগেশনগুলো চলেছে, আমি তো ডে 1 থেকে আরজিকর মেডিকেল কলেজেই আছি, আমি আরজিকর মেডিকেল কলেজেরই জুনিয়র ডাক্তার। আমাদের চোখে এটা পরিষ্কার ছিল বলেই আমরা এত জোরে এই আওয়াজটা তুলতে পারছি যে ইনভেস্টিগেশন যেটা প্রথম থেকে হয়েছে তার মধ্যে কোনো রকম কোনো ট্রান্সপারেন্সি ছিল না, এবং সেই ট্রান্সপারেন্সির দাবি নিয়েই কিন্তু আমরা প্রথম যে আমাদের দাবি তুলি বিচার, ন্যায় বিচার, যে বা যারা দোষী তাদের শনাক্ত করা, শুধু শনাক্ত করা নয়, শনাক্ত তো অনেককেই করা যায়, উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন, সেইটার বড় অভাব আমরা বোধ করছিলাম। এখনও বিচার আমরা পাইনি, এবং আমি আশা রাখছি যে ইনভেস্টিগেশন চলছে সেটা অত্যন্তই ট্রান্সপারেন্ট হচ্ছে বা হবে। কিন্তু যদি আমরা সেখানেও দেখি যে ট্রান্সপারেন্সির অভাব, আমাদের প্রতিবাদ কিন্তু থেমে থাকবে না।